আচ্ছা, রাশেদ, কাউকে হেল্প করতে পারলে রাতে একটা ভালো ঘুম হয়, এটাই এনাফ। থ্যাংক ইউ রাশেদ। আসলে এটা অনেক বড় একটা প্রাপ্তি। মানুষ টাকা দিয়ে ঘুম কিনতে পারে না। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। ক্লাসের শুরুতে আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 7 না? তো সপ্তম ক্লাসে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আচ্ছা আমি আগে একটু বলে নেই। ক্লাসে অ্যাটেন্ডেন্স আর একটু বাড়ুক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স অত বাড়া লাগবে না, বাট অ্যানাউন্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাউন্সমেন্টটা জেনে নেন। সেটা হচ্ছে, আপনাদের এই কোর্স শেষে আমরা একটা পেইড কোর্স চালু করতে যাচ্ছি। তবে এটা মনে করবেন না যে আমরা ফ্রি কোর্সের করাসপন্ডেন্সে পেইড কোর্স চালু করতে যাচ্ছি। কারণ আমরা ফ্রিতে এমন কিছু দিচ্ছি যেটা আসলে আপনি, হ্যাঁ কাউসার, ওকে ঠিক আছে। হ্যাঁ, না না ঠিক আছে, লাগবে না। ওকে। তো আপনারা এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা ফ্রি কোর্সের করাসপন্ডেন্সে ঠিক এ ধরনের অপরচুনিটি দিচ্ছি। অপরচুনিটি বলবো না, আরেকটা পেইড কোর্স আছে আমাদের, চালু করতে যাচ্ছে, এখনো করি নাই। সেটা হচ্ছে, যারা প্রফেশনাল কোনো কোর্স করতে যাচ্ছেন পাইথন নিয়ে, অর্থাৎ পাইথন নিয়ে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য সেটা হচ্ছে আমরা জ্যাঙ্গোর কোর্সটা চালু করতে যাচ্ছি। তো জ্যাঙ্গোর কোর্সের প্রিপারেশন স্বরূপ আপনারা যেটা করতে পারেন, যদি আপনারা কেউ আগ্রহী হন জ্যাঙ্গোর কোর্সটা করতে ওয়েব ডেভেলপমেন্টে, তো সেই কোর্সের জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএসটা একটু দেখে নেবেন। নিউ যারা তারা কি পারবে? এটা আসলে মিস্টার সবুজ, নিউ, আপনি কি সারা জীবন নিউ থাকবেন নাকি? এই যে কোর্সটা করতেছেন, কোর্সটা করার পর পরই কিন্তু আপনার একটা আহ, বিষয়গুলো জানা হচ্ছে, শিখা হচ্ছে। সো আপনিও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছেন। তো এই কোর্সের পাশাপাশি যেহেতু আমি কিন্তু খুব একটা প্রেশার নিয়ে ক্লাস করাই না, এবং ক্লাসে খুব বেশি টপিক নিয়েও ডিসকাস করি না। সো সারাদিনে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে সময়ও পান। আর ক্লাসেরটা কিন্তু ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করি আমি। সো আপনারা সারাদিনের যেহেতু যথেষ্ট সময় পান, সেহেতু ওপি, হ্যাঁ ওপি নিয়ে কথা বলা হবে। সো ডোন্ট ওয়ারি। আমরা কোর্সের, আপনারা আমরাই আগে কথাটা শেষ করি, তারপর এই বিষয় ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা এইচটিএমএল সিএসএস নিয়ে একটু ধারণা নিতে পারেন। এইচটিএমএল সিএসএস টা আরো যথেষ্ট পরিমাণ ইজি। সো এইচটিএমএল সিএসএস নিয়ে ইউটিউবে যথেষ্ট পরিমাণ ভিডিও রিসোর্স, বাংলা ইংরেজি যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে ইউটিউবে। আপনারা ইউটিউব দেখে এইচটিএমএল সিএসএস টা একটু দেখে নিতে পারেন এই সময়ের মধ্যে ক্লাস করার পাশাপাশি। সো তাহলে যদি ক্লাস করার পাশাপাশি এইচটিএমএল সিএসএস টাও দেখে নিতে পারেন, তাহলে আমাদের পরবর্তী যে পেইড কোর্সটা আছে সেটাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনি এইচটিএমএল সিএসএস না জানেন, সেক্ষেত্রে কিন্তু পেইড কোর্সটা করেও আপনার কোনো লাভ হবে না। অর্থাৎ আপনি শুধুমাত্র টাকাটাই নষ্ট করবেন। সো যদি পেড কোর্স করার ইচ্ছে থাকে, আপনারা আগে থেকে এইচটিএমএল সিএসএস সম্পর্কে একটু ধারণা রাখবেন। সো কোর্স করার পাশাপাশি কিন্তু আপনার একটা সুযোগ আছে এইচটিএমএল সিএসএস টা ইউটিউব থেকে দেখে নেওয়ার। সো আপনার ইউটিউব থেকে হিউজ রিসোর্স আছে এইচটিএমএল সিএসএস শেখার। ওকে। তো আমরা তাহলে আজকে 7th নাম্বার ক্লাসটা শুরু করি। অ্যানাউন্সমেন্ট দেওয়া শেষ। সবাই শুনছেন তো অ্যানাউন্সমেন্টটা? ওকে। আহ আবার বললে ভালো হয় ওসমান, আমাদের ভিডিওটা থাকবে, আপনি ইউটিউব থেকে আরেকবার দেখে নিন, আমাদের ক্লাস স্টার্ট করা জরুরি। ওকে। তো আমরা আজকে কি শিখবো বলেন? আপনারা তো অলরেডি জানেন আজকে কি শিখবো।
লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। থ্যাংক ইউ আব্দুল্লাহ। এতদিন আমরা কিন্তু লুপ শিখে আসছি, লুপ কিভাবে ব্যবহার করতে হয়, লুপ কিভাবে ক্রিয়েট করবেন বা কোথায় কোথায় ব্যবহার করবেন, ঠিক এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। তো আজকের ক্লাসটা হচ্ছে কখনো কখনো কিছু কন্ডিশনের উপর বেসড করে লুপকে কন্ট্রোল করতে হয় বিভিন্নভাবে। তো এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। তো এখানটায় তিনটা কিওয়ার্ড দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড বা লাইব্রেরি ওয়ার্ডও বলতে পারেন। এটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে কন্টিনিউ, আর একটা হচ্ছে পাস। রিটার্ন, আচ্ছা রিটার্ন হচ্ছে আমাদের ইয়ে নিয়ে ফাংশনে, রিটার্নটা থাকবে ফাংশনে। আমরা কিন্তু এখনো ফাংশনের ক্লাস নেই নেই সো সাবিন আহমেদ, অপেক্ষা করতে হবে ফাংশনের ক্লাসের জন্য রিটার্ন সম্পর্কে জানতে গেলে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ, পাস। হুম। তো দেখেন, ব্রেক, কন্টিনিউ, পাসটা কি, খুবই ইন্টারেস্টিং জিনিস। যেহেতু আমার ইন্টারেস্ট লাগে, মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় জিনিসটা, আই হোপ আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। আচ্ছা, আপনারা কি আমার কোডিটা দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তো প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ব্রেক, ঠিক না? তো লিখে রাখলাম এখানটা ব্রেক। আমরা এখন ব্রেকের ইউজটা একটু দেখি। ব্রেক মানে কি? থামিয়ে দেয়া, ঠিক না? গাড়ি ব্রেক করা মানে হচ্ছে গাড়িটা থামিয়ে দেয়া। ঠিক একই রকম আমাদের লুপ যখন কন্টিনিউ করতে থাকে, তখন কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে আমরা যদি লুপটাকে থামিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ব্রেক লিখব। যেমন ধরেন, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটা কত দিলাম? রেঞ্জটা দিলাম 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত, বা হ্যাঁ 10 পর্যন্ত হইলে 11 দিতে হবে। এরপর এইখানটা লিখলাম প্রিন্ট আই, আইটাকে আমি প্রিন্ট করব। তারপর পরবর্তী লাইনে দিলাম ইফ, যদি আই ডবল ইকুয়াল 5 হয়, আইটার আই এর মান যদি কখনো 5 হয়, সেক্ষেত্রে কি করবে? এটা ইয়ে দিয়ে দিলাম, ইফ লজিক অ্যাপ্লাই করলাম, ব্রেক। তো খেয়াল করুন কি করলাম, আইটাকে সে প্রিন্ট করবে। কতক্ষণ প্রিন্ট করবে? এই রেঞ্জের মধ্যে। কিন্তু আবার একটা লজিক দিয়ে দিলাম যে যদি আই এর মান কখনো 5 হয়, তাহলে ব্রেক করবে। তো দেখেন কি হয় রেজাল্টটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। পাইথন ডট পাই, কি দেখাচ্ছে? 1 2 3 4 5, কিন্তু আমি এখানটায় কত দিয়েছি? 10 পর্যন্ত আসার কথা না? 10 পর্যন্ত আসার কথা, কিন্তু এইখানটায় আমি কি অ্যাপ্লাই করেছি? যদি আই এর মানটা 5 হয়, অর্থাৎ আই এর মান 5 কিন্তু অলরেডি প্রিন্ট করে ফেলেছে। খেয়াল করুন, আই এর মান 5 অলরেডি প্রিন্ট করে ফেলেছে। পরবর্তী লাইনে সে দেখাইছে আই এর মান 5। এই লাইনে যখন 5 ক্যারি করে আসছে, তখন সে ব্রেক করে দিছে। আর ব্রেক মানে হচ্ছে টোটাল লুপ থেকে বেরিয়ে যাওয়া।
ব্রেক মানে কিন্তু এক্সিকিউশন অফ করে না, টোটাল লুপ থেকে বেরিয়ে যাওয়া। যেমন লুপের বাইরে আমি যদি একটা প্রিন্ট লিখি, এটা হচ্ছে লুপের বাইরে প্রিন্ট, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এই যে সে কিন্তু লুপ থেকে বের হয়েছে, বাট এক্সিকিউশন অফ করে না। যদি এক্সিকিউশন অফ করতো তাহলে কি এটা দেখাতো? এটা দেখাতো না। বুঝছেন ব্যাপারটা? সে পরবর্তী লাইনগুলো এক্সিকিউশন চালাই যাচ্ছে। অর্থাৎ ব্রেকের মাধ্যমে আমরা একটা লুপকে কোনো কন্ডিশনের ভিত্তিতে অফ করে দিতে পারি এই ব্রেকের মাধ্যমে। আবার ধরেন আমি এখানে রেঞ্জ না দিয়ে আমি কি করলাম, আমি একটা লিস্ট নিলাম, এলাই ইকুয়াল যা ইচ্ছা তাই দিলাম, মনে করেন 3 দিলাম, কমা দিলাম 3 4 6 7 8, হ্যাঁ। তারপর মনে করেন এখানটায় দিলাম 5 5 6, হ্যাঁ, আবার দিলাম। তো এরপর আমরা এখানটায় মনে করেন এলআই দিয়ে দিলাম। এটা কি করবে? 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, 7 প্রিন্ট করবে, হ্যাঁ, 6 7 8 5। কিন্তু পরবর্তী এই 5টা প্রিন্ট করার পর আর 6টাকে প্রিন্ট করবে না। কেন? কারণ হচ্ছে সে এতটুকু পর্যন্তই নিবে, তারপর সে ব্রেক করে দিবে। একটু এক্সিকিউট করে দেখায় আপনাকে, বুঝছেন ব্যাপারটা? এভাবে করে আপনার যখন কোনো কন্ডিশন দিয়ে কোনো একটা লুপকে অফ করার দরকার হবে, সেটা এভাবে করতে পারবেন। ওকে, এবার আমরা কন্টিনিউ এর দিকে যাই। কন্টিনিউ কি জিনিস? আপনাকে ব্রেক ইউজ করতে হবে কন্ডিশনের ভিত্তিতে। আপনি যদি এমনিতে সরাসরি ব্রেক ইউজ করেন তাহলে আপনি কিভাবে ব্রেকটা ইউজ করবেন? আপনি যদি এমনিতে ব্রেক ইউজ করেন তাহলে দেখেন, ইনফাইনাইট লুপ থেকেও বের করতে পারবে, তবে কন্ডিশনের ভিত্তিতে। ইনফাইনাইট লুপ থেকে আপনি কিভাবে বের করবে কন্ডিশন যদি ঠিক না থাকে? এই যে এখানটা দেখুন, আপনি যদি কোনো লজিকের ভিত্তিতে এটাকে না করেন ব্রেকটা, সে কি করলো? শুধুমাত্র 3 প্রিন্ট করে ব্রেক করে দিল। কথাটা বুঝছেন? সো ব্রেক ইউজ করার ক্ষেত্রে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারলে ভালো। আর যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে না পারেন, এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এমন আর কি। সো ব্রেক ইউজ করার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আপনার আপনার উপর ডিপেন্ডেন্ট যে ব্রেকটা আপনি কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। এরপর আসি কন্টিনিউ। ধরেন আমাদের এখানটায় বেশ কয়েকটা সংখ্যা আছে, আছে না? 3 4 6 7, হ্যাঁ। তো এখন আমার ইচ্ছা হয়েছে যে আমি এখান থেকে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। এখন আমার ইচ্ছা হলো আমি এখান থেকে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। তো যদি জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইফ আই মডুলো 2 ডবল ইকুয়াল 0, অর্থাৎ আই যদি 2 দ্বারা ভাগ করা যায়, আমি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য এই কোডটা লিখছি। সবাই একটু খেয়াল করুন, আপনারা কোথায় এই জিনিসগুলো ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন না, সেটা যদি আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন তাহলে আর আটকাবেন না। খেয়াল করুন, আমি কি করলাম? এই ইফের মধ্যে প্রিন্টটাকে দিয়ে দিলাম। আচ্ছা, প্রিন্টটা দিব না, ইফের মধ্যে কন্টিনিউটা দেব। কন্টিনিউ এই কাজটা কি করবে? যে প্রথমে সে এই ভ্যালুগুলাকে নিবে, নিয়ে দেখবে যে এটাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি দেখা যায় যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে সে কিন্তু পরবর্তী লাইনের এক্সিকিউট করবে না। সে পরবর্তী লাইন এক্সিকিউট না করে সে আবার এইখানটায় যাবে। কথাটা বুঝছেন সবাই?
কন্টিনিউ এর কাজটা হচ্ছে সে পরবর্তী লাইনটা আর এক্সিকিউট করবে না যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, সে আবার লুপের মধ্যে চলে যাবে। তো আমরা দেখি রেজাল্টটা দেখি, তাহলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার বুঝতে পারবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি, কি দেখাচ্ছে 375। তো 375টা এখানে দেখাচ্ছে। প্রথমে তিন, তিন দ্বারা যখন তিনকে দুই দিয়ে ভাগ করছে, তখন কি সে এই কন্ডিশনটা ফিল আপ করছে? করছে না, তখন এই লাইনটা আসবে। আবার চারকে যখন দুই দিয়ে ভাগ করতেছে তখন কিন্তু কন্ডিশনটা ফিল আপ করতেছে, সো তখন আসবে কোথায়? কন্টিনিউতে। কন্টিনিউতে আসলে সে কিন্তু নিচের দিকে আর এক্সিকিউট করবে না, সে লুপের মধ্যেই থাকবে, বাট লুপের বাকি কাজগুলো করবে না, বাকি কাজ না করে সে চলে যাবে এখানটায়। তো একইভাবে 6 এর জন্য একই কাজ করবে, সে কন্টিনিউতে চলে আসবে। কিন্তু 7 এর জন্য তখন কি কন্টিনিউতে আসবে? আসবে না, তখন 7টা প্রিন্ট করবে। ঠিক এইভাবে করে কাজটা অগ্রসর করে। তো কন্টিনিউ ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। সাগর আহমেদ, রাশেদ, ওকে, শাহিন হাসান, সবুজ। ব্রেক দিয়ে আপনি তো টোটালি লুপটাকে ডিস্ট্রয় করবেন, লুপটাকে ডিস্ট্রয় করার জন্য ব্রেক। আর কন্টিনিউ হচ্ছে কোনো একটা ভ্যালু আপনি অ্যাভয়েড করতে যাচ্ছেন, লজিকের সাপেক্ষে কোনো একটা ভ্যালু অ্যাভয়েড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কন্টিনিউস করবেন। আচ্ছা, উম, আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান, আমি এমডি আসাদুজ্জামানকে একটু জিজ্ঞেস করি, আপনি কি আমার প্রিভিয়াস ক্লাসগুলো কন্টিনিউ করেন, মানে হচ্ছে রিপিট করেন ইউটিউব থেকে? একটু আমাকে কাইন্ডলি বলেন। আমার মনে হচ্ছে না আপনার যে আপনি যে কোশ্চেনটা করছেন এই কোশ্চেনটা দেখে আমার মনে হচ্ছে না আপনি কন্টিনিউ করলেও হয়তো বা এমন ভাবে কন্টিনিউ করেন, ভিডিওটা প্লে করে দিয়ে আপনি এদিকে ওইদিকে ঘুরেন বা অন্য কাজ করেন ভিডিওটা প্লে করে দিয়ে। কারণ হচ্ছে এগুলো নিয়ে আমি অনেক আগে অনেকবার ডিসকাশন করেছি। সো ভিডিওগুলো দেখার সময় অন্য কাজ করবেন না। মিস্টার আকাশ, কে বলছে এখানে জোর সংখ্যা দেখানোর কথা ছিল? আমি বলছি? আমি বলছি না কোড বলতেছে? কোড বলতেছে এখানে জোর সংখ্যা দেখানোর কথা ছিল। কোডও কিন্তু বলতেছে না, এটা আপনি বলতেছেন শুধু। এই যে যখন জোর সংখ্যা আসে সে কিন্তু কন্টিনিউ করে যায়, কন্টিনিউ করে যাওয়া মানে হচ্ছে এই প্রিন্ট লাইনটা সে আসবে না, অর্থাৎ নিচের দিকে আর যাবে না। কন্টিনিউ করা মানে হচ্ছে সে এখান থেকে উপরে চলে আসবে, অর্থাৎ লুপটা কন্টিনিউ করবে, বাট নিচের দিকে যাবে না। সো যখন জোর সংখ্যা আসে তখন যদি সে নিচের দিকে না যায় তাহলে সে কিভাবে প্রিন্ট করবে? আমরা কিন্তু ইফের মধ্যে প্রিন্টটা রাখিনি, ইফের মধ্যে শুধুমাত্র কন্টিনিউটা রেখেছি। মিস্টার আকাশ, আপনি কি বুঝেছেন এখন ব্যাপারটা? ব্রেক কন্টিনিউর আগে আপনি যদি লুপের মধ্যে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনাকে, আচ্ছা, ইন্ডেন্টেশনটা আমরা কেন দেই? ইন্ডেন্টেশনটা আমরা দেই বোঝানোর জন্য যে এই, এটা হচ্ছে ফর লুপের আন্ডারে, এটা হচ্ছে ই ব্লকের আন্ডারে, যেমন হচ্ছে এটা ই ব্লকের আন্ডারে, এটা বোঝাচ্ছে। তো ই ব্লকের আন্ডারে বুঝাইতে গেলে তো আপনাকে অবশ্যই কন্টিনিউটা ইন্ডেন্ট করতে হবে। যদি ইন্ডেন্ট না করেন কন্টিনিউ কাজ করবে কি হবে? আপনারা ইন্ডেন্টের ব্যাপারগুলো ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। সো ইন্ডেন্টের ব্যাপারগুলো যদি ক্লিয়ার না বুঝতে পারেন আপনারা কিন্তু প্রোগ্রামিং করতে পারবেন না আলটিমেটলি। যে কোনটা কার আন্ডারে, মানে কোন লজিকে কি হতে যাচ্ছে, এই লজিক গুলো বোঝার চেষ্টা করুন ক্লিয়ার করে। এবার আসেন পাস। পাসটা আসলে কি কাজ করে? তো এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে পাসের, এই এক্সাম্পলটা একটু দেখে নিন।
এখানে কত দেখাচ্ছে? 9 দেখাচ্ছে। অর্থাৎ সর্বশেষ যে ভ্যালুটা n এর, সেটা কিন্তু n এর মধ্যে করে ক্যারি করে লুপের বাইরে নিয়ে আসছে। তো পাস আসলে যখন আমি লুপের ভিতরে কিছু ইউজ করব না, সেই ক্ষেত্রে আমাকে পাস ইউজ করতে হবে। অর্থাৎ আমার লুপটা থাকবে, কিন্তু লুপের মধ্যে আমি কোনো স্টেটমেন্ট ইউজ করতে চাচ্ছি না। তারপর আবার এটা পাসটা আপনি ফাংশনে ইউজ করতে পারেন, ক্লাসের মধ্যে ইউজ করতে পারেন। পাসের আসলে পাসের ইউজ কেসটা অনেক। সো এইখানটায় আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে লুপের মধ্যে কিভাবে পাস ইউজ করতে হয়। লুপের মধ্যে পাস ইউজ করলে লুপটা আসলে ভিতরে কোনো স্টেটমেন্ট দিব না, বা স্টেটমেন্ট তার দরকার নেই, সেক্ষেত্রে আপনি পাস ইউজ করবেন। এবং এখান থেকে আপনি লুপটা পুরোপুরি এক্সিকিউশন নিজে থেকে করে, বাট আপনি এই যে এন এর ফাইনাল ভ্যালুটা সেটা কিন্তু এখানটা পেয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? পাসটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আগামী ক্লাস কিন্তু ফাংশন নিয়ে, সো আপনারা ফাংশনটা একটু স্টাডি করতে পারেন আগে থেকেই। আগামী ক্লাস ফাংশন নিয়ে, সো ফাংশন নিয়ে স্টাডি করে ফেললে আপনারা ভালো করতে পারবেন ক্লাসটা। রিয়েল টাইম, রিয়েল লাইফ এক্সাম্পল এই মুহূর্তে আসলে তেমন কোনো এক্সাম্পল আমার মাথায় আসছে না। বাট হচ্ছে এটা কোডিং করার সময় অনেক সময় এমন হয় যে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা লাগতেছে, কিন্তু আপাতত এই ফাংশনটার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের পাসগুলো দিয়ে রাখা হয়, বা একটা ক্লাস ক্রিয়েট করে রাখা হচ্ছে যেটা আপাতত দরকার নেই, কিন্তু প্রোগ্রামার থিঙ্ক করছে যে যে কোনো একটা টাইমে আমার এটা দরকার হবে। তো ওই কারণে তখন সে ক্রিয়েট করে রেখে জাস্ট এগুলোকে পাস দিয়ে রাখে। পরে এগুলোকে স্টেটমেন্ট লিখে ইউজ করে, যে এগুলোর ভিতরে এখন সে কয়েকদিন পর তার মনে হচ্ছে যে এই ধরনের স্টেটমেন্ট এখানটায় থাকা দরকার, তখন সে ওই ধরনের স্টেটমেন্টগুলো লিখে পরে এগুলোকে ইউজ করে। আচ্ছা, এখন কয়েকটা এক্সাম্পল দিই। আচ্ছা, কালকে মতো ইনফাইনাইট লুপ লিখলাম, মনে আছে সবার? ইনফাইনাইট লুপ, ওকে, সবার মনে আছে। তো ক্যালকুলেটর বানান, সবাই কি ক্যালকুলেটর বানাইছেন? ক্যালকুলেটর বানাইছেন ইফ লজিক দিয়ে? বলেন। বানান নাই? এখনো বানান নাই? কি বলেন? ইফ শিখে ফেলছেন অনেক আগে, এখনো পর্যন্ত ক্যালকুলেটর বানান নাই। অনেকে বানাইছে, অনেকে বানায়নি। ওকে, যারা বানান নাই তাদের জন্য এখন একটা সুযোগ আছে, দেখে নেন। আচ্ছা, ক্যালকুলেটর তো বানান নাই বুঝছি। গত ক্লাসে বেশ কিছু প্রবলেম কয়টা প্রবলেম সলভ করার জন্য দিয়েছিলাম, সেই প্রবলেমগুলো সলভ করা হয়েছে? হয়নি কার? সলভ করতে পারেননি কে? ওকে, তো আমি একটু প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। কালকে ক্লাসে আপনাদের প্রবলেম দিয়েছিলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম তৈরি করতে বলছি। অনেকেই করছেন, অনেকেই করতে পারেননি। তো আমি এটাই করে দিচ্ছি প্রথমে। ফর আই ইন রেঞ্জ কত থেকে? 1 থেকে শুরু হবে এবং
আমি কত নিব? 101, ঠিক না? যেহেতু 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে যাচ্ছি, তো আমাকে 101 পর্যন্ত নিতে হবে। তারপর সাম নামে আগে একটা ভেরিয়েবল নেই, যে আমার এখানটায় সামটা থাকবে, সাম ইকুয়াল 0, সামের মধ্যে 0 রেখে দিলাম, যে হ্যাঁ, যে এটা সাম যোগফলটা তৈরি হবে সেটা 0 এর মধ্যে আগেই থাক। তারপর কি করব, এখানটায় সাম ইকুয়াল সাম প্লাস আই। তারপর এই যে খেয়াল করুন, আমি এরপর কি করছি, প্রিন্ট করি। প্রিন্ট, তো প্রিন্টটা কিভাবে করব? আচ্ছা, সামটা ফাংশন, ওকে, তাহলে সামের পরিবর্তে সাম 1 দিয়ে দিলাম। এখন ঠিক আছে? আসলে এটা ফাংশন হলে এটা খুব একটা ঝামেলা করে না, সামটা সামটা খুব একটা ঝামেলা করে না। অনেকগুলো ঝামেলা করতে পারে যদি লাইব্রেরি ফাংশন হয়, এক্ষেত্রে ঠিক আছে। সাম 1 দিয়ে দিলাম, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার প্রিন্ট করে দেখাচ্ছি, কি দেখাচ্ছে? 5050। তো এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। বুঝছেন? সবাই কি বুঝছেন? আহ, যারা করতে পারেননি তারা এখন বুঝছেন ব্যাপারটা। আর হোয়াইল লুপ দিয়ে কিভাবে করবেন? ওকে আব্দুল্লাহ, কোশ্চেন করেন। আচ্ছা, সাম ইকুয়াল সাম প্লাস ওয়ান একটু এক্সপ্লেন করবো। ওকে, থ্যাংক ইউ। সাম ইকুয়াল সাম প্লাস ওয়ানটা একটু এক্সপ্লেন করছি, খেয়াল করুন। যারা সাম ইকুয়াল সাম প্লাস ওয়ানটা বুঝেননি তাদের জন্য এটা। প্রথমে আমার কি ছিল এখানটায়? সাম, সাম ওয়ান লিখলাম একটা ভেরিয়েবল, সেই সাম ওয়ান ইকুয়াল কি দিলাম? 0। সাম ওয়ানের মধ্যে এখন কত আছে? 0। ফর আই ইন রেঞ্জ কত? 1 থেকে 1, হ্যাঁ। তারপর এখানটা লিখলাম সাম ইকুয়াল, আচ্ছা সাম ওয়ান হবে, সাম হবে না, সাম ওয়ান ইকুয়াল সাম ওয়ান প্লাস ওয়ান। ওকে, তারপর আমি লিখলাম প্রিন্ট সাম ওয়ান। মিস্টার আব্দুল্লাহ, আপনি একটু খেয়াল করুন, আমার আই এর প্রথম ভ্যালু কত? মিস্টার আব্দুল্লাহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রথম ভ্যালু হচ্ছে 1। তো আই এর যখন প্রথম ভ্যালু 1, তখন সামের মধ্যে কত আছে এই সামটার মধ্যে? সামের মধ্যে 1 না তো, সামের মধ্যে তো একদম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। সামের মধ্যে 1 কোথায়? এই যে সাম 1, এটার মধ্যে কত আছে? 0। আপনি 1 বলছেন কেন? মিস্টার আব্দুল্লাহ, ভালোভাবে খেয়াল করুন, সাম 1 এর মধ্যে 0 আছে, তো এই 0 প্লাস 1 কত হচ্ছে রেজাল্টটা? 1।
রাইট, 0 প্লাস, আচ্ছা সরি, এখানটা আই হবে, এখানটা 1 হবে না, আই এর মধ্যে 1 আছে আর সাম 1 এর মধ্যে 0 আছে, সো 0 প্লাস 1 ইকুয়াল 1। তাহলে এখন সাম 1 এর মধ্যে কত আছে? এই লাইনটা শেষে সাম 1 এর মধ্যে কত আছে টোটালি? কারণ এই সাম 1 এর মধ্যে আছে কিছুই নাই, এটা 0 এটা 1, যোগ করলে 1 হচ্ছে, সেই 1টা এটার মধ্যে অ্যাসাইন হবে। অর্থাৎ আগে ছিল কত? 0 সামের মধ্যে, সেই 0টা বাদ দিয়ে এখন কত হবে? 1 হবে। বুঝছেন মিস্টার আব্দুল্লাহ? তারপর এই লুপটা যখন দ্বিতীয়বার এক্সিকিউশন হবে, এবার আই এর মান কত মিস্টার আব্দুল্লাহ? দ্বিতীয়বার যখন লুপটা এক্সিকিউশন হবে তখন আই এর মান কত? 1। আর সামের মান কত? সামের মানও 1, আবার 1। আচ্ছা আব্দুল্লাহ, আপনি ভুল ভুল বলতেছেন, দ্বিতীয়বার আয়ের মান 1 না, দ্বিতীয়বার আয়ের মান হচ্ছে 2। দ্বিতীয়বার আয়ের মান 2, কারণ এটা তো লুপ, এটা এক এক করে বাড়বে, প্রথমটা 1 ছিল, দ্বিতীয়টা 2 হবে। মিস্টার আব্দুল্লাহ, আপনি যেটা ভুল বলছেন সেটা খেয়াল করছেন? লুপটা দ্বিতীয়বার এক্সিকিউশন হওয়ার পর আয়ের মান হবে 2। আচ্ছা, কাইন্ডলি কাইন্ডলি সবাই একটু থামেন, কাইন্ডলি কেউ এখন কিছুই লিখবেন না, আমি আমার মতো করে বুঝিয়ে যাচ্ছি, আমি বুঝছি আপনাদের আহ, অনেকেরই বুঝাতে প্রবলেম আছে এটা, সো আমি একদম আমার মতো করে বুঝিয়ে যাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন, এখন কেউ কিছু লিখবেন না, বুঝে তারপর আমাকে জানাবেন যে আপনি বুঝছেন কিনা। আমি এতগুলা যোগফল দেখাবো না, আমি 1 থেকে 5 পর্যন্ত যোগফল দেখাই, তারপর আপনারা জিনিসটা ক্লিয়ার হন, তারপর এটা নিয়ে আমি কথা বলবো। 1 থেকে 5 পর্যন্ত ফর লুপ দিয়ে যোগফল। তো প্রথমে আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম সাম, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, সামের মধ্যে 0 রাখলাম, তারপর কি করলাম, ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে 6 পর্যন্ত, তার মানে আমার কত পর্যন্ত আসবে? 5 পর্যন্ত। তো এরপর এখানটায় খেয়াল করুন, এখানটা আমি কি লিখলাম, সাম ইকুয়াল সাম প্লাস এক্স, এক্সটা হচ্ছে এই এক্সটা, তারপর পরবর্তী লাইনে আমি লিখলাম প্রিন্ট, প্রিন্ট করব কাকে? সামটাকে। তো এটা নিয়ে আমি প্রিন্টটা একটু পরে কথা বলছি, আগে এই অংশটা বোঝার চেষ্টা করুন। যখন প্রথমবার লুপটা এক্সিকিউট হচ্ছে তখন এক্স এর মান কত? এক্স এর মান 1, এক্স ইকুয়াল 1, স্টেপ 1 এ, স্টেপ 1 এ এক্স ইকুয়াল 1 এবং সাম ইকুয়াল হচ্ছে ইকুয়াল 0 প্লাস 1, ইকুয়াল কত আসতেছে? আগে ছিল 0, সামের মধ্যে প্রথমে 0 ছিল, তো 0 কে রিপ্লেস করে, অর্থাৎ 0টাকে প্রথমে সরাই ফেলবে, আগের 0টাকে সরিয়ে সে এখানটা এখন 1 রাখবে, অর্থাৎ আমার প্রথমবার যখন লুপটা এক্সিকিউট হচ্ছে সেক্ষেত্রে আমি এক্স এর মান পাচ্ছি 1 এবং সামের মানও পাচ্ছি 1। দ্বিতীয়বার যখন লুপটা এক্সিকিউট হবে তখন এক্স এর মান কত? 1 বাড়বে, যেহেতু সে এখানটায় কাউন্ট করছে, সো এক্স এর মান 1 বাড়বে, তার মানে এক্স ইকুয়াল 2। এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে সাম ইকুয়াল কত হবে? সাম, সামের আগের ভ্যালুটা কত ছিল? একটু আগে সামের ভ্যালু ছিল 1, সেই 1টা তো থাকবেই, 1 প্লাস কত হচ্ছে আবার এক্স এর মান 2, 1 প্লাস 2 কত হবে টোটাল? অর্থাৎ আগে ছিল 1, সেই 1টাকে সে রিপ্লেস করে দিবে, বাদ দিবে, বাদ দিয়ে এখন 3 বসাবে। তারপর যখন তৃতীয়বার এটাকে এক্সিকিউট করবে তখন এক্স ইকুয়াল কত হবে? 3, এখান থেকে এক্স ইকুয়াল 3 পাবে। তারপর এখানটায় কি হবে? সাম ইকুয়াল, আগে কত ছিল? সামের মান 3 ছিল, এই লাইনে 3 ছিল, সেই 3টা প্লাস এক্স এর মান কত? 3 সমান সমান কত হবে? 6।
তো আগে কত ছিল 3, সেই 3টাকে রিপ্লেস করে এখন শুধুমাত্র 6 থাকবে সামের মধ্যে। তারপর চতুর্থবার কি হবে? চতুর্থবার হবে x4। তো x যদি 4 হয় সেক্ষেত্রে সাম কি হবে? এখানটা আছে কত 6 প্লাস 4 কত হবে? আগে 6টা বাদ যাবে, বাদ গিয়ে এখন সামের মধ্যে থাকবে 10। তারপর পঞ্চম নম্বর লাইনে কি হবে? এক্স ইকুয়াল 5, এক্স ইকুয়াল 5 হলে সাম ইকুয়াল 6, 6 না এখন হবে 10 প্লাস 5 ইকুয়াল 15। তো এই 15টাই ফাইনালি এইখানটায় প্রিন্ট হবে, কারণ হচ্ছে এটা আমার লুপের বাইরে। এই সামটা এখন কি করছে? সর্বশেষ যে যোগফলটা পাইছে সেই যোগফলটা ক্যারি করছে, ক্যারি করে নিচের লাইনে নিয়ে আসছে এবং নিচের লাইনে এটাকে প্রিন্ট করছে। তো এখন বুঝছেন? এখন যদি কেউ না বুঝেন তাহলে আমি বলবো যে আমার ভিডিওটা রিপিট করেন। এবার বলেন কে বুঝেননি? ঠিক 1 থেকে 100 পর্যন্ত একই জিনিসটাই মেনটেন করে বারবার। আচ্ছা, একটু আগে যারা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা দেখে কোডের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা দেখে যারা বুঝছি বলছেন, কিন্তু পরে দেখছেন যে আপনার বুঝার সাথে আহ, এখনকার বুঝা মিলে না, তারা কারা কারা একটু দেখান তো আমাকে, হাত তোলেন, কারা কারা আছেন? ওকে। তো এবার আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন, ক্লাস চলাকালীন অবস্থায় আহ, আমাকে বোঝানোর সময়টা আগে দিবেন। বোঝানোর সময় দিয়ে তারপর হাত তুলতে ভয় লাগে? না না, আমি বকা দিব না, আমি বকা দেই না। আর আচ্ছা, সেটা হচ্ছে আহ, আমি মানে আমাকে সময়টা দিবেন যে আমি বোঝানোর জন্য। তারপর আপনারা সময় মতো কোশ্চেন করবেন বোঝানো শেষ হলে। এর আগে যখন কোশ্চেন করেন তখন বোঝানোর মাঝখানে যখন ব্রেক হয়ে যায়, তখন না আপনারা ঠিকভাবে বুঝতে পারেন, না আমি ঠিকভাবে বুঝাতে পারি। ব্যাপারটা বুঝছেন? সো আপনারা এভাবে উল্টাপাল্টা কোশ্চেন করার থেকে বিরত থাকবেন। যে কোশ্চেন করার একটা নির্দিষ্ট টাইম পরে আপনারা কোশ্চেন করবেন, যে হ্যাঁ সব বোঝানো শেষ আমার, তখন আমি বলবো যে হ্যাঁ এবার আপনারা কোশ্চেন করেন, তখন আপনারা কোশ্চেন করেন। সো এর আগ পর্যন্ত কোনো কোশ্চেন করবেন না, কারণ এর আগ পর্যন্ত কোশ্চেন করলে এই যে আমি বুঝাতে গিয়ে ব্রেক করে ফেলি, বা আপনারা আমাকে ব্রেক করাতে মানে করিয়ে ফেলেন আর কি। তো এটাতে আপনারাই লুজার হচ্ছেন, বারবার আমাকে কথাগুলো বলা লাগছে, এবং আহ, মানে কোনোটা ঠিকভাবে কেউই পাচ্ছে না, আপনিও পাচ্ছেন না, আমিও কোনো স্যাটিসফ্যাকশন পাই না। তো আচ্ছা, গতকাল আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলি। গতকাল আমরা ইনফাইনাইট লুপ নিয়ে কথা বলছি, মনে আছে সবার? এখন ইনফাইনাইট লুপের একটা চমৎকার ইউজ দেখাবো আপনাদের। ইনফাইনাইট লুপের একটা চমৎকার ইউজ দেখেন। আমরা নামটা লিখি না? নামটা কিভাবে লিখতে হয় সেটা তো গতকাল দেখছেন, মনে আছে সবার? এই যে এটা হচ্ছে নামটা। তো নামটা লেখাটা মনে আছে, ইনফাইনাইট লুপও সবার মনে আছে। তো এখন মনে করেন আমি লিখলাম while true, while true, এখানটা আমি দিয়ে দিলাম এই কোডটা। এখন আমি এখানটায় দিলাম ইনপুট ফাংশন। ধরেন আমার এখানটায় এই যে 5টা আছে, এই 5টা এভাবে দিতে চাচ্ছি না। এখানটা আমি কি করলাম, 5 এর পরিবর্তে একটা ভেরিয়েবল ইউজ করলাম, মনে করেন সেই ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই, যে আমরা ওয়াই এর নামটা চাচ্ছি। তো এইখানটায় আমার 5 তো দরকার নাই, এখানটায় আমার ওয়াই থাকলেই তো হইল, ওয়াই। আর প্রথম ওয়াইটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে দিই। এরপর এখানটা একটা ইনপুট ব্যবহার করি, ওয়াই ইকুয়াল
আইএনটি ইনপুট করব গিভ এনি নাম্বার, যে ব্যবহারকারীকে আমি বলে দিলাম একটা নাম্বার দাও। গিভ এনি নাম্বার, তো সে এটা দেখে বুঝবে যে তাকে একটা নাম্বার দিতে বলছি আমি, তো সে এটা দেখে একটা নাম্বার দিবে। ইন্টিজার লিখে দিব, আচ্ছা দরকার নেই থাক, সে তার ইচ্ছা মতো নাম্বার দিক। তো এই ওয়াই এর ভ্যালুটা আমরা এভাবে করে পাবো, ঠিক না? এই ওয়াই এর ভ্যালুটা নিয়ে সে কি করবে, নামতা প্রিন্ট করবে। তো দেখি, গতকাল তো আপনারা এটা কি বলে ইনফাইনাইট লুপ সম্পর্কে, সরি ইনফাইনাইট লুপ না, এটা কি বলে, নেস্টেড লুপ, মনে আছে? এটাও কিন্তু নেস্টেড লুপ, এই যে হোয়াইল এর মধ্যে আমি ফর লুপ ইউজ করলাম, এটাও কিন্তু নেস্টেড লুপ। সো এইভাবে করে আপনি ইউজ করতে পারেন এটা। তো দেখেন রেজাল্টটা কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা সিনট্যাক্স এরর দেখাচ্ছে, রেজাল্টটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কেন, এখানটা আমি প্লাস চিহ্নটা দিতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, কি লেখা আসছে, গিভ এনি নাম্বার, যে একটা নাম্বার দেন। হুম, তো আমি দিলাম 5 বা 7 দিলাম প্রথমে। কি আসছে, সাতের নামটা আসছে। সাতের নামটা এসে আবার কি আসছে, গিভ এনি নাম্বার, আবার একই কথা। তারপর এবার দিলাম 9 নামটা। আমার ইচ্ছা হয়েছে 9 নামটা দিলাম, দিলাম 9 নামটা। তারপর 3 নামটা। এভাবে করে আপনি কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছে, সে কিন্তু থামেই না। থামছে? থামেনি। সো এইভাবে করে কিন্তু আপনার এই হোয়াইল লুপটা ইউজ করতে পারেন, মানে ইনফাইনাইট লুপ হিসেবে। জিনিসটা খুবই মজার। অর্থাৎ আপনি চাচ্ছেন না টার্মিনাল ব্রেক করতে, আপনি বারবার ইনপুট দিবেন, বারবার সে আপনাকে রেজাল্ট দিবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজ করতেই পারেন। বুঝছেন ব্যাপারটা সবাই? এবার কোশ্চেন করেন না বুঝলে। আচ্ছা, মোহাম্মদ শাহরিয়ার, আমরা কি এখনো পর্যন্ত এই ধরনের জিনিস নিয়ে ডিসকাস করেছি, আপনি যে ধরনের কথা বলছেন? আমি এক্সিস্টিং কোডটা বুঝেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। আমি কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কাজ করিনি, সো আপনি এ ধরনের জিনিস নিয়ে এখনো, মানে আপনিও প্রেশার নেবেন না, আর আমিও এখনো সেটা শিখাবো না। এটা সিরিয়াল ব্রেক করে ক্লাস নেওয়াটা ঠিক হবে না। এ ধরনের জিনিস নিয়ে আমি এখন ডিসকাস করিনি, সো এটা নিয়ে ক্লাসে কথা না বললেই ভালো হবে। এটা আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে মেথড চেইনিং। মেথড চেইনিং আপনি মেথড নিয়ে ডিসকাস করিনি, সো মেথড চেইনিং দিয়ে কি করবো? আগে ফাংশন মেথড এগুলো ক্লিয়ার হতে হবে, তারপর মেথড চেইনিং, এটা পরে। ওকে, তো ইনফাইনাইট লুপ দিয়ে এভাবে কাজ করাটা আপনারা বুঝছেন, যেহেতু আপনারা একটা কাজ করবেন, যারা ক্যালকুলেটর বানাইছেন তারা একইভাবে ক্যালকুলেটরটা ব্যবহার করবেন, যে হ্যাঁ বারবার ক্যালকুলেটর মান ইনপুট নিবে এবং বারবার ক্যালকুলেটরটাকে আপনি চালাই যেতে পারবেন। মিস্টার সবুজ, আপনি আমাকে এটা নিয়ে, আপনি যেভাবে করেছেন সেই কোডটা আমাকে পাঠিয়ে দিন। আমি তো আপনার কোড দেখিনি। আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন কোডটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদের, যারা যারা আমার আচ্ছা, যারা আমাকে উদ্দেশ্য করে
কোনো একটা মেসেজ দিতে চান, তারা softopar.com-এ মেসেজটা না দিয়ে আমার আইডিতে মেসেজটা দিবেন। আপনারা কি আমার কথাটা বুঝছেন? যারা আমাকে উদ্দেশ্য করে মেসেজ দিচ্ছেন, তারা softopar.com-এ মেসেজটা না দিয়ে আমার ইয়েতে, মানে আমার পার্সোনাল যে আইডি, সেখানে মেসেজটা দিবেন। আর ক্লাসের যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা softopar.com-এ দিবেন। কথা বুঝছেন? ক্লাসের ইনফরমেশনের জন্য আমাকে না, softopar.com-এ দিবেন তখন। ওকে। আচ্ছা, অনেকেই দেখছি এই মুহূর্তে softopar.com-এ অনেকগুলো মেসেজ যাচ্ছে। softopar.com-এ অনেকগুলো মেসেজ যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে আপনারাই পাঠাচ্ছেন নাকি? এই ক্লাস থেকে যাচ্ছে? আহ আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লাস থেকে যেহেতু যাচ্ছে না, সমস্যা নেই। হ্যাঁ, আইডিতে আমার পিক নেই। ওকে, এবার আপনাদের কার কি কি কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমাকে একটু জানান। 5 মিনিটে দেখি। লুপ নিয়ে, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো কন্টিনিউ করে এসেছি, সেই ক্লাস নিয়ে কার কি কি কনফিউশন আছে, কার কি কি কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমাকে জানান। আর একজন কোশ্চেন করার পর তাকে একটু সময় দিবেন, কারণ একজনের কোশ্চেনের মাধ্যমে অনেকের কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। সাবিনা আহমেদ, অ্যাডেরটা মানে? অ্যাডেরটা মানে কি? বুঝলাম না। এটা বুঝেননি? ওকে, এটা না বুঝলে আমি বলবো যে এটা কি বুঝেননি, এখনো বুঝেননি আপনি? আচ্ছা, বুঝছেন। তার মানে কি এটাই বুঝছেন, আর কিছুই বুঝেননি? আপনি সম্ভবত কোডে কোথাও ভুল করছেন। সো দেখে নিয়েন কোডে কোথায় ভুল করছেন। আহ, আপনার কোডে ভুল আছে, মিসেস সবুজ। সরি, সবুজ না, সাবিনা আহমেদ।
ওকে, ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে নিয়ে, ফাংশন নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো প্রিপারেশন থাকতে হবে এবং মেন্টালি যথেষ্ট পরিমাণ প্রস্তুত থাকতে হবে ক্লাসের ব্যাপারে।